প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কিডনি ইনজুরি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম। তিনি 1958 সালে মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। তিনি সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ এবং সাবেক প্রো ভিসি হিসেবে BSMMU-তে কর্মরত ছিলেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, কিডনি ইনজুরি একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে কিডনি ইনজুরি কখন আমরা বলতে পারবো? কিডনি ইনজুরি এক সময়ে আমরা কিডনি ফেলিওর বলতাম। সেই কিডনি ফেলিওরটা কালের পরিক্রমায় কিডনি ইনজুরি হিসেবে এসছে। নিশ্চয়ই সায়েন্টিস্টরা দেখছেন যে ফেলিওর কথাটার যে ইমপ্লিকেশন, যেমন একটা মানুষকে যদি আপনি বলে দেন আপনার কিডনি ফেলিওর হয়ে গেছে, সেটার মারাত্মক একটা সাইকোলজিক্যাল সোশ্যাল ইমপ্লিকেশন। এবং দেখা যাচ্ছে কিডনি যে কাজ করে না বা কিডনি যে ইনজুরি হয়, আঘাতপ্রাপ্ত হয়, সেটা আকস্মিক বা ক্রনিক যেভাবে হয়, তার মধ্যে কিন্তু বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায়ে আছে, গ্রেড আছে। তার মধ্যে কিছু কিছু এমন আছে যে নর্মাল লাইফের সাথে প্রায় কম্পেটেবল, মানে তার কিডনি কিছুটা আঘাতগ্রস্ত বা ইনজুরি হয়েছে কিন্তু অলমোস্ট নর্মালের কাছাকাছি এবং সে কাজকর্ম সব স্বাভাবিকভাবে করতে পারছে। এই জন্যেই ইনজুরি কথাটার উপর জোর এসছে। এবং ইনজুরি আমরা কখন বলি, যেমন ধরুন একজন মানুষের ভালোভাবে প্রস্রাব হয়, দৈনন্দিন জীবনযাত্রা সবকিছু স্বাভাবিক, হঠাৎ সে লক্ষ্য করলো যে তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। এটা একাডেমিক্যালি অনেকগুলো হিসাব আছে। কারো যদি ধরুন দৈনিক 1.5 লিটার 2 লিটার প্রস্রাব হয়, সে যদি দেখে যে তার প্রস্রাব কমে সেটা 300-400 হয়ে গেছে, অনেক কমে গেছে, এবং তার শরীরে পানি এসে যাচ্ছে বা তার শ্বাসকষ্ট হচ্ছে বা তার বমি ভাব, ক্ষুধামন্দা, এই ধরনের জিনিসগুলো হচ্ছে, তখন কিন্তু আমরা এই জিনিসটা ভাবি যে কি আমার কিডনিতে কোনো কি ইনজুরি হয়েছে, কোনো অসুবিধা হয়েছে। এবং তার সাথে আনুষঙ্গিক কিছু ইতিহাস লাগে। যেমন ধরুন একজন লোক ব্যথার জন্য হয়তো ব্যথানাশক ওষুধ খেয়েছে, যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম বিভিন্ন নামে পাওয়া যায়, খেয়েছে, এরপরে তার এই পরিবর্তনগুলো, তখন তো খুব সন্দেহ করতেই পারি আমরা যে এটা ওষুধজনিত কোনো অ্যাকিউট কিডনি ইনজুরি কিনা। এটা আরেকটা জিনিস আছে, তখন যদি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা তার বায়োকেমিক্যাল টেস্ট করি, রক্ত পরীক্ষা করি, রক্তে ক্রিয়েটিনিন নর্মাল যদি তার জানা থাকে তাহলে দেখা যাবে নর্মাল থেকে এটা বেড়ে গেছে। আর নর্মাল জানা না থাকলে নর্মাল যে লেভেল থাকে অন্য 10 জনের, তার চেয়ে দেখা যাচ্ছে তারটা বেশি অথবা তারটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, এই ধরনের পরিবর্তনগুলো। তারপরে GFR বলে একটা জিনিস আছে যেটা দিয়ে আমরা কত % কিডনি ফাংশন করে, যেটা অবশ্যই অ্যাকিউট কিডনি ইনজুরির চাইতেও ক্রনিক কিডনি ডিজিজে বেশি প্রযোজ্য হয়। সেটা দিয়ে আমরা দেখতে পারি, যেমন কারো যদি 90-এর উপরে থাকে আমরা বলবো যে এটা নর্মাল আছে, কারো যদি 60 বা 59, 68 আমরা বলবো এটা তো একটু কমে যাচ্ছে বা কমে গেছে। এই তখন আমরা এগুলিকে দেখে তো স্যার স্টেজ নির্ধারণ করা হয়। এছাড়া প্রস্রাবে নর্মালি সাধারণত প্রোটিন থাকে না, প্রস্রাবে রক্তকণা থাকে না নর্মালি, সেগুলো হতে প্রস্রাবে দেখা যাচ্ছে। অথবা আলট্রাসোনোগ্রাফিতে তার কিডনিতে যে টিস্যু লেভেলে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, এই ধরনের এগুলো দেখে আমরা বলি যে একটা কিডনি ইনজুরি। এখন অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে একটা সময়গত একটা ব্যাপার আছে। যেমন 3 মাসের মধ্যে, যেমন তার কিডনির সমস্যা শুরু থেকে 3 মাস পর্যন্ত আমরা এটাকে ক্রনিক হিসেবে লেবেল করি না, আমরা বলি এটা কিডনি ইনজুরি হয়েছে, এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। 3 মাস টাইম ফলকটা যদি ক্রস করে যায়, এই সময়টাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। তখন রক্তের ক্রিয়েটিনিন, ইউরিয়া বা অন্যান্য প্যারামিটারগুলো সেগুলো একটু একটু করে বাড়তে থাকে, GFR কমতে থাকে, এই জিনিসগুলো। GFR এর একটা সুবিধা আছে, যদি আপনি রোগীর বয়স জানেন, রোগী মেল না ফিমেল জানেন এবং রক্তের ক্রিয়েটিনিন জানেন, আপনি ফর্মুলা দিয়ে GFR নির্ণয় করে বলে দিতে পারবেন কত % কিডনি কাজ করছে। কি কি কারণ রয়েছে স্যার এর? অ্যাকিউট কিডনি ইনজুরির কারণ আমাদের প্রেক্ষাপট যদি বলি, একটা সময় আমাদের দেশে ডায়রিয়া, কলেরা, এইগুলো থেকে, কলেরা থেকে বেশি অ্যাকিউট কিডনি ইনজুরি হতো। আমরা যখন ছাত্র ছিলাম অ্যাকিউট কিডনি ইনজুরি বেশিরভাগ ছিল কলেরা থেকে, কলেরা,
বমি, ডায়রিয়া এগুলো থেকে, অর্থাৎ পানি শূন্যতা। এছাড়া অ্যাকিউট কিডনি ইনজুরির অন্য কারণগুলো হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তীব্র ইনফেকশন যেটাকে আমরা সেপ্টিসিমা বলি, ক্রাশ ইনজুরি, যেমন ভূমিকম্প হচ্ছে, রানা প্লাজার কথা আমরা সবাই বলি, সেখানে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে অনেক রোগী। এভাবে ওষুধ, যেমন ব্যথানাশক ওষুধ, কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে এরকম। আর অত্যধিক পানি শূন্যতা, যেমন কারো বাচ্চা হওয়ার পরে অত্যন্ত ব্লিডিং হলো, অনেক রক্ত কমে গেল, রক্তের পরিমাণ, আমরা যদি বলি হাইপোভলিমিয়া, মানে শকে চলে গেল, সেখান থেকে কিডনি ইনজুরি হতে পারে। প্রসূতিদের যেটা হয় বাচ্চা হওয়ার পরে অবস্ট্রাকটেড লেবার বা অন্য কোনো কারণে, বা সার্জিক্যাল কন্ডিশনগুলোতে যদি তার শরীরে পানি শূন্যতা তীব্র হয় যেটাকে সময় মতো পূরণ করা যায়নি, এগুলো হচ্ছে কমন কারণ আর কি। এছাড়া আনকমন অনেক কারণ আছে, সেগুলো থেকে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। ক্রনিক কিডনি ডিজিজ অনেক সময় অ্যাকিউট কিডনি ইনজুরিতে ধারাবাহিকতা হিসেবে ক্রনিক হয়ে যায়। আর ক্রনিক কিডনি ডিজিজের সারা দুনিয়াতে সবচেয়ে বড় কারণ হচ্ছে বহুমূত্র, ডায়াবেটিস মেলাইটাস যেটা বলি আমরা। 2 নম্বর কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন। 3 নম্বর কারণ হচ্ছে নেফ্রাইটিস জনিত কিডনি রোগ। এছাড়া বংশগত কিডনি রোগ বলেন, পাথরজনিত কিডনি রোগ বলেন, অনেক দিন ধরে ব্যথানাশক ওষুধ খাওয়া, যেমন যাদের আর্থ্রাইটিস আছে তাদেরকে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলা হয়, তাদের হয়। তারপরে বংশগত কিছু রোগ আছে, পলিসিস্টিক কিডনি, অর্থাৎ মা বাবার যে কোনো একজনের হয়তো কিডনিতে সিস্ট ছিল, সন্তানেরও হয়েছে সিস্ট, সেই সিস্ট একসময় অনেক বড় হয়ে কিডনির টিস্যুতে অনেক ক্ষতি করে ফেলেছে এবং তার উচ্চ রক্তচাপ হয়েছে, এভাবে এটা হতে পারে। এভাবে বিভিন্ন রকম রোগ, যেমন সিস্টেমিক ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, এরকম ভাস্কুলাইটিস, এরকম কিছু রোগ আছে যেগুলো মাল্টি সিস্টেম ডিজিজ, তার অংশ হিসেবে সে কিডনিকে আক্রান্ত করেছে, যেটা হয়তো তার কিডনি ভালো ছিল। ডায়াবেটিস হওয়ার আগে তার কিডনি ভালো ছিল, অনেকদিন ডায়াবেটিসের থাকার পরে সে কিডনি রোগে আক্রান্ত হলো, এটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি বলি। এরকম বিভিন্ন সিস্টেমিক ডিজিজ থেকেও কিডনি আক্রান্ত হয় এবং ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। স্যার, অনেক সময় আমরা দেখি যে অনেকে আসলে বুঝতে পারেন না যে তার কিডনি ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? আমরা অনেক সময় রোগী পাই যারা অবাক হয়ে যায়, মানে মনে হয় আকাশ থেকে পড়লো যে আমার কেন কিনা, আমার তো কোনো অসুবিধা নেই, আমি 4-5 লিটার পানি খাই, আমার যদি ডায়াবেটিস থাকে হয়তো বলছে আমি তো ডায়াবেটিসের নিয়মিত চিকিৎসা করছি, তো আমার কেন কিডনি এরকম বলছেন আপনি, প্রথমে বিশ্বাস করতে চায় না। তারপরে বিভিন্নভাবে তাকে কনভিন্স করতে হয়, তাকে বোঝাতে হয় যে কিডনি রোগীকে আমরা বলি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক, একদম চুপি চুপি, মানে রোগী বুঝতেই পারে না, অ্যাডভান্স কিডনি ফেলিওর হয়ে যায়। যেমন ধরেন সে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেক আপ করতে গিয়ে ধরা পড়লো, অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল, সে মেডিকেল চেক আপে দেখা গেল ক্রিয়েটিনিন বেশি, ইউরিয়া বেশি, তারপরে ইন্স্যুরেন্স করতে গেলে অনেক সময় মেডিকেল চেক আপ করে, এরকম কন্ডিশনে গিয়ে ধরা পড়লো যে তার কিডনি ইনজুরি হয়েছে। তো অ্যাকিউট কিডনি ইনজুরি হলে কারণটা নির্ণয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নিলে, অ্যাকিউট কিডনি ইনজুরির সবচেয়ে সুন্দর দিক হচ্ছে আপনি যদি যথাযথ চিকিৎসা দিতে পারেন এবং টাইমলি সেটা দিতে পারেন, সময় মতো দিতে পারেন, সে সম্পূর্ণ ভালো হয়ে যায়। ক্রনিক কিডনি ডিজিজের একটা খারাপ দিক হচ্ছে, বাই ডেফিনিশন বলা হয় প্রগ্রেসিভ ডিক্রিজ অফ কিডনি ফাংশন, ইরিভার্সিবল, কিন্তু এইটাকে স্লো ডাউন করা যায়। অর্থাৎ আপনি যদি এটা আর্লি স্টেজে ধরতে পারেন, যেমন ডায়াবেটিক জনিত কিডনি রোগ, আপনি আর্লি স্টেজে ধরতে পারলেন, কিছু ওষুধপত্র আছে, কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে, যেগুলি করলে আপনি এটাকে অনেকখানি নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখা গেল এটা ক্রমাগত অগ্রসর হচ্ছে, তো এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে, তো একটা স্টেজ আসতে পারে যখন হয়তো দেখা গেল যে লাইফস্টাইল মডিফিকেশন, ডায়াবেটিসের নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বা অন্যান্য চিকিৎসা যেগুলো আনুষঙ্গিক সব করার পরেও হয়তো কিডনি রোগ এটা অগ্রসর হচ্ছে, এরকম হতে পারে। বিশেষ করে জিএফআর যখন অনেক কমে যায়, 20, 30, 15, অর্থাৎ কিডনির রিজার্ভ ফাংশন যখন অনেক কমে যায়, তখন তাকে ধীরে ধীরে কাউন্সেলিং করতে হবে, তাকে বোঝাতে হবে। দিন তো আমরা ওষুধপত্র দিয়ে দেখেছি, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ক্রনিক কিডনি ডিজিজে, অ্যাকিউট কিডনি ইনজুরিতেও এটা করতে হয় যে খাবার দাবারের ব্যাপারে নিয়ন্ত্রণ করতে হয়। আনলিমিটেড ফার্স্ট ক্লাস প্রোটিন খাওয়া যায় না, কিডনি রোগীদের রক্তে পটাশিয়াম বেড়ে যায়, পটাশিয়াম যেসব খাবারে বেশি সেগুলো খাওয়া যায় না, ফসফেট বেড়ে যায়,
ফসফেট যেসব খাবারে বেশি, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ইউরিক অ্যাসিড যেসব খাবারে বেশি সেগুলো নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ আপনাকে খুব টাইট ডিসিপ্লিন কন্ট্রোলের মধ্যে দিয়ে আপনাকে অগ্রসর হতে হয়। একটা পর্যায়ে গিয়ে যখন এত কিছু করার পরেও হয়তো রোগীও খুব সহযোগিতা করলো, ডাক্তার সাহেবও চেষ্টা করলেন, সব মেলানোর পরেও কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় একটা সময়ে এন্ড স্টেজ কিডনি ফেলিওর হয়, যেটা সিকেডির একটা ধাপ। তো এন্ড স্টেজ কিডনি ফেলিওর হলে তখন তাকে কাউন্সেলিং করতে হয়, বোঝায় বলতে হয় যে কিডনি তো খুব একটা ফাংশন করছে না, এখন আপনাকে তাকে বিকল্প ব্যবস্থা করতে হবে। কি বিকল্প ব্যবস্থা? একটা হলো ডায়ালাইসিস করা, আর একটা হলো কিডনি প্রতিস্থাপন করা। কিডনি বিকল হওয়ার চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আসলে? অ্যাকিউট কিডনি ইনজুরি যেমন ধরুন চিকিৎসার মধ্যে প্রথম হলো কারণটা বুঝতে পারলে, যেমন কারো তীব্র ইনফেকশন সেপ্টিসিমিয়া, ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে অর্থাৎ কালচার না করতে পারলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে কিডনির ফাংশনের সাথে ডোজ অ্যাডজাস্ট করে চিকিৎসা করলে যদি মূল কারণ চিকিৎসা করা যায়, ইউজুয়ালি এটা ইমপ্রুভ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে রোগীর ব্যতিক্রম হয়, রোগী মারা যেতে পারে, ক্রনিক কিডনি হতে পারে, ডিজিজ হতে পারে। আচ্ছা, ডিহাইড্রেশন হয়েছে কারো, সিভিয়ার ডিহাইড্রেশন, অনেক ডায়রিয়া হয়েছে, অনেক বমি হয়েছে, তাকে সেটা পানি শূন্যতা পূরণ করা, ওর স্যালাইন বা ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে সেটা আমরা যদি পূরণ করতে পারি, একটা প্রিরেনাল স্টেজ বলি আমরা, ওই স্টেজে শুধু ডিহাইড্রেশন কারেক্ট করলেই রোগী পুরোপুরি ভালো হয়ে যায়। তারপরে ধরুন কারো মাসেল ইঞ্জুরি হয়েছে, ভবন ধসে পড়ে মাসেল ইঞ্জুরি হলে এক ধরনের টক্সিক সাবস্টেন্স ব্লাডে আসে, কিডনিকে ব্লক করে, সেটাকে যদি আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই অনেকখানি ভালো হয়ে যায়। আবার অনেক সময় সংক্ষিপ্ত ডায়ালাইসিস লাগে, তারপরে কোনো একটা ওষুধের কারণে সেই ওষুধটা আমরা বন্ধ করে দিলাম। এত কিছুর পরেও অনেক সময় যদি দেখা যায় অ্যাকিউট কিডনি ইনজুরি মারাত্মক লেভেলে চলে যাচ্ছে, তার ক্রিয়েটিন হয়তো 6, 7, 8 হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রস্রাব টোটালি বন্ধ হয়ে গেছে, তখন তাকে সংক্ষিপ্ত ডায়ালাইসিস দিলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হয় না, তাদেরকে ডায়ালাইসিস কন্টিনিউ করতে হয়। ক্রনিক কিডনি ডিজিজ যেমন ধরুন কারো জিএফআর 15-এর নিচে চলে যায়, তখন তাকে কিডনির রিপ্লেসমেন্ট থেরাপি অর্থাৎ কিডনির বিকল্প চিকিৎসার জন্য আমাদেরকে কাউন্সেলিং করতে হবে এবং তৈরি করে নিতে হবে। তাকে বলতে হবে যে আমরা ডায়ালাইসিসের জন্য ভাবছি আপনার জন্য, আপনার কিডনি তো এখন অতটা কাজ করছে না। এর পাশাপাশি কিন্তু অন্য ওষুধগুলো চলবে, ডায়াবেটিসের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা অন্যান্য যেসব জিনিস, ইউরিক অ্যাসিডের চিকিৎসা, পটাশিয়াম, এগুলো চলবে। তো এর মধ্যে আমরা তাকে কাউন্সেলিং করব যে আপনি 2 ধরনের ডায়ালাইসিস আমরা করতে পারি। একটা হচ্ছে পেটের মাধ্যমে করে, পেটে একটা টিউব আমরা ফিট করে দিই, ওই টিউবটার মাধ্যমে কিছু স্যালাইনের মতো কিছু ডায়ালাইসিস ফ্লুইড ওগুলো পেটের মধ্যে যায়, সেখানে 4 ঘন্টা হয়তো থাকে, 6 ঘন্টা থাকে, তারপরে আবার সেটা আমরা বের করে নিই। সাধারণত দিনে 2 বার এরকম ঢোকানো হয়, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটাকে আমরা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সিএপিডি বলি। এটার একটা বিউটি হচ্ছে, বিশেষ করে আমাদের দেশে যদি এটা করা যায় এটা খুব ভালো, আমাদের দেশে হচ্ছে কিন্তু এটা ব্যাপক আকারে করা দরকার। সেটা হচ্ছে এটা হোম ডায়ালাইসিসের জন্য এটা খুব উপযোগী একটা ব্যবস্থা। যেমন আমাদের দূরত্ব, রাস্তাঘাটের অবস্থা, পেরিফেরিতে গ্রামাঞ্চলে যারা থাকে তাদের জন্য খুবই সুবিধাজনক। আরেকটা সুবিধাজনক হলো এই সিএপিডি বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস আমরা রোগীর যারা কেয়ার গিভার, রোগীর স্বজন যারা, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে আপনি এইভাবে কাজটা করবেন। এটা হোম ডায়ালাইসিস হিসেবে এটা খুবই জনপ্রিয়। এটা করলে পরে বাসায় বসে রোগী এটা করতে পারে। কোনো সময় কোনো কমপ্লিকেশন হলে ডায়ালাইসিস সেন্টারে এসে, সিএপিডি সেন্টারে এসে সেটা ব্যবস্থা করে। স্যার, আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনি ইনজুরি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা। তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে
এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে, এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটাতে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি, এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না। শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। কিডনি ইনজুরিতে একবার ডায়ালাইসিস নিলে সারা জীবন তাকে ডায়ালাইসিস নিতে হয় কিনা? অ্যাকিউট কিডনি ইনজুরিতে সাধারণত কয়েকটা সেশন ডায়ালাইসিস দিলে রোগী ভালো হয়ে যায়, তারপর সারা জীবন লাগে না। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে যখন আপনার জিএফআর পারসিস্টেন্টলি অনবরত ক্রমাগত 15-এর নিচে, 10-এর নিচে, 5-এ এই লেভেলে থাকে, তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়। সাধারণত সপ্তাহে 2 বার আমরা আমাদের দেশে বলি, উন্নত দেশগুলিতে তারা সপ্তাহে 3 বারও করে। তো এই ডায়ালাইসিসটা করার মাধ্যমে শরীরে যে কিডনির কাজ না করার ফলে যে বর্জ্য পদার্থগুলো জমে, সেগুলো মেশিনের মাধ্যমে ওয়াশ করে বের করে দেওয়া হয়। অর্থাৎ রুগী তখন সব কিছু খেতে পারে, সব তার লাইফস্টাইলে যে আগে যে রেস্ট্রিকশনগুলো ছিল বেশিরভাগ সেগুলো, যেমন আগে আমরা বলি 1 টুকরা মাংস খাবেন বা 1টা ডিমের সাদা খাবেন, কিন্তু যখন ডায়ালাইসিস করে তখন আমরা বলি না, আপনি পর্যাপ্ত খাবেন। যখন যেটা শুধু পানিটা একটু কমায় খেতে বলি আমরা, কারণ শরীরে পানি বেশি জমে গেলে মেশিন দিয়ে অনেক বেশি পানি বাইর করতে হয়। অনেক বেশি পানি বাইর করলে অনেক সময় মাসেল ক্র্যাম্প হয়, অনেক সময় ব্লাড প্রেশার ফল করে, রুগী খুব আনওয়েল, মানে অর্থাৎ পানি খাওয়ার একটা লিমিটেশন, একটু লিমিটেশনের মধ্যে আমরা যাই, আদারওয়াইজ সমস্যা হয় না। আর এই ডায়ালাইসিসের ব্যাপারটা যেহেতু আপনি তুললেন, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। ডায়ালাইসিসের কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এর যে কস্ট। এটা সরকারি হাসপাতালগুলোতে খুব কম খরচে এটা করা যায়, কিছু কিছু হাসপাতালে তো নামমাত্র মূল্যে করা যায়, কিন্তু বেসরকারি হাসপাতালে এটা ব্যয়বহুল। এই জন্য আমরা সবসময় এটা দাবি করে আসছি যে ডায়ালাইসিস এর জন্য একটি ইন্স্যুরেন্সের সাপোর্ট যদি করা যায়, যেমন আমরা শস্য বিমা করা হচ্ছে, আমরা যদি ডায়ালাইসিস বিমা করতে পারি, হ্যাঁ, ডায়ালাইসিস রোগীদেরকে সাপোর্ট দিতে পারি, অ্যাজ হোল স্বাস্থ্য খাতে বিমা তো খুবই দরকার। এবং কোনো দেশের সরকারের পক্ষে ডায়ালাইসিসের মতো ব্যয়বহুল চিকিৎসার পুরো দায়ভার নিজ কাঁধে নেওয়া খুব ডিফিকাল্ট। এখানে ভলান্টারি অর্গানাইজেশন আছে, ব্যাংকের যে সিএসসিআর যে খাত আছে, ইন্স্যুরেন্স আছে, সমন্বিত ব্যবস্থাপনা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনি ইনজুরি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বায়োফিলারের সাথে আমরা নতুন করে ইন্ট্রোডিউস হচ্ছে। এতদিন ধরে আমরা জানতাম যে ফিলার হায়ালুরোনিক অ্যাসিড জেল এক ধরনের, ওটা দিয়ে আমরা বডির বিভিন্ন পার্টে বা ফেসের বিভিন্ন পার্টে যেখানে আমাদের ভলিউম লস হচ্ছে ওটা ভলিউমটাকে আমরা রিস্টোর করতাম। তো এখন যেটা হচ্ছে যে অনেকেই দেখবেন যে বহির্বিশ্বে বিভিন্ন সেলিব্রিটিদের চেহারা নিয়ে অনেক ট্রোল হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে ফিলারের একটা সাইড এফেক্ট হচ্ছে ওটার কিছু রেসিডিউ বা রেমনেন্ট থেকে যাচ্ছে ফেসে, যে কারণে পরবর্তীতে ফেসটা একটু বিকৃত হয়ে যাচ্ছে বা হচ্ছে আপনার ওভার ইউজ অফ ফিলারের জন্য যে প্রবলেমটা হচ্ছে যে পিলো ফেস হয়ে যাচ্ছে। তো ওটা প্রিভেন্ট করার জন্য এখন খুবই রিভলিউশনারি একটা ট্রিটমেন্ট এসছে, সেটা হচ্ছে বায়োফিলার, যেটা আমরা পিআরপির সাথে সবাই খুব পরিচিত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntbbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।